শেষ হচ্ছে না তেলের জন্য পাম্পে পাম্পে অপেক্ষার প্রহর, তদারকিতে কর্মকর্তা নিয়োগ, ডিপোতে বিজিবি মোতায়েন। একটা পাম্পে গিয়েছিলাম, ওখানে আরো বেশি ভিড়। এখানকার ইয়াটা দ্রুত হচ্ছে, ডেলিভারিটা দ্রুত হচ্ছে। তেল চেয়েছিলাম আমাদের ৯,০০০ গাড়ির ক্যাপাসিটি, কিন্তু আমাদের তেল দিয়েছে ৩,০০০ ডিজেল। আমদানির অর্থের জন্য আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবি, আইডিবির সঙ্গে যোগাযোগ, বাজেটে জ্বালানি নীতি নিয়ে নতুনত্বের কথা জানালেন উপদেষ্টা। আবারও বদল হচ্ছে পুলিশের পোশাক, বেছে নেওয়া হবে আগের যে কোনো একটি, জানালেন মন্ত্রী। বাহিনী ধ্বংসের জন্য আওয়ামী লীগকে দোষারোপ। আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। রাজশাহী মেডিকেলে শিশুদের আইসিইউ সংকট, অপেক্ষায় থাকতে থাকতে ২ সপ্তাহে মৃত্যু ৪৪ জনের। রেফার করা হচ্ছে রংপুর, খুলনা থেকেও। চুয়াডাঙ্গা, মেহেরপুর, জেনেদা সব জায়গা থেকে বাচ্চারা আসছে। আর সবাই মিলে এখানে আসলে তো যা হয়। আজকে সকালে 3টা বাচ্চা ভালো হয়ে গেছে, ওয়ার্ডে পাঠানো হয়েছে, একটা বাচ্চা মারা গেছে। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের দাফন সম্পন্ন। ঈদে সড়ক নৌ রেলপথে একের পর এক দুর্ঘটনায় বিষাদের ছায়া। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির ১ মাসেও থামেনি ভয়াবহতা। প্রথমবার যোগ দিল হুতি গোষ্ঠী, রণক্ষেত্রে মার্কিন ক্ষতির পরিমাণ $3 বিলিয়ন। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশের প্রত্যেক পেট্রোল পাম্পে একজন করে কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তাছাড়া তেল সরবরাহ নিশ্চিতে সারা দেশের ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীতে আজও কাটেনি চালক ও যানবাহন মালিকদের ভোগান্তি। সকাল থেকে বেশিরভাগ ফিলিং স্টেশনেই সরবরাহ বন্ধ ছিল। সকাল ৯টার পর ডিপো থেকে তেল আসতে শুরু করলে আবারও চালু হয় বিক্রি। তবে মজুদ শেষ হলেই বন্ধ হয়ে যাচ্ছে সরবরাহ। প্রায় সব পাম্পেই দীর্ঘ লাইন, কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। অবশ্য পাম্প মালিক ও কর্মচারীদের অভিযোগ, অনেক যানবাহনে পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও চালকরা লাইনে দাঁড়িয়ে আছেন। কৃত্রিম সংকট রোধে দেশের বিভিন্ন স্থানে মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন। চট্টগ্রাম, মৌলভীবাজার সহ সারা দেশে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল, অকটেল, মোবিল ও এলপিজি গ্যাস জব্দ সহ জরিমানা করা হয়েছে। তেল তো পাওয়া যাচ্ছে না। আমি তো বাটা থেকে আসছি, বাটার ওদিকে পাম্প বন্ধ, তো এটাতে নিলাম। ১-১.৫ ঘন্টা ধরে দাঁড়ানো লাইনে, এখন ফাইনালি তেল পাবো আর কি ভাই, এই আর কিছু না, ভোগান্তি ভাই, আর কিছু না। তেল পাই নাই, পাম্প বন্ধ, পূর্বাচল গেছে ওখানে বন্ধ, পরে একটা ট্রিপ নিয়ে এখানে আসছি, এখানে সিরিয়াল দেখি দিতেছে, তেল দিতেছে, যে কারণে এখানে আসছি। দর্শক, জ্বালানি তেলের খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মীরা। আমরা সেই খবর জানবো তাদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি রেদওয়ান আহমেদের কাছে। তিনি আছেন রাজধানীর কুড়িল এলাকায়। রেদওয়ান, পাম্প তদারকিতে কর্মকর্তা নিয়োগের বিষয়ে চালক মালিকদের প্রতিক্রিয়া কি একটু জানতে চাই। লোপা, সরকারের এমন সিদ্ধান্তে কিন্তু পাম্প মালিক এবং ভোক্তা সবাই কিন্তু আসলে এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কেননা সকাল থেকে আমরা দেখেছিলাম যে পাম্পগুলোতে দীর্ঘ সারি এবং ভোক্তাদের অভিযোগ যে তারা তাদের প্রয়োজন মতন কিন্তু যে জ্বালানিটুকু সেটি পাচ্ছেন না। মালিকরা যেটি অভিযোগ করছেন যে অনেকেই আসলে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি থাকা সত্ত্বেও তারপরেও পাম্পগুলোতে এসে ভিড় করছেন। কিছুক্ষণ আগে এই কুড়িলের পাম্পে ডিপো থেকে একটি যে লরি তেলবাহী, সেই লরিটি এসে পৌঁছেছে এবং বেশিরভাগ পাম্পেই কিন্তু দুপুরের আগ পর্যন্ত আমরা দেখেছি যে তেলের যে সংকট সেটি কিন্তু দৃশ্যমান ছিল, যার কারণে ভোক্তাদের যে দীর্ঘ লাইন সেটি ক্রমেই কিন্তু বেড়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি এমন যে
ভোক্তারা যেটি বলছেন যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে অনেকগুলো পাম্পে কিন্তু তাদের যে পর্যাপ্ত জ্বালানি সেটি তারা পাচ্ছেন না। অন্যদিকে পাম্পের যে সংশ্লিষ্টরা তারা যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত সকাল থেকে কিছু জায়গায় সংকট থাকলেও তারা চেষ্টা করছেন যে পরিমিত পরিমাণে যেন সকলকেই তেলটুকু সরবরাহ করা যায় সেই চেষ্টাও তারা করেছিলেন না। কিন্তু এই যে এহেন পরিস্থিতিতে অর্থাৎ পাল্টাপাল্টি যে অভিযোগ সেই অভিযোগ মোকাবেলা করার জন্য সরকার এর মধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে একজন করে প্রতিনিধি সদস্য যারা আসলে পাম্পগুলোতে থেকে এই পুরো ভোক্তা পর্যায়ে বিষয়টি পর্যবেক্ষণ করবেন এবং এমন সিদ্ধান্ত যখন পাম্পগুলোতে পাম্পের সংশ্লিষ্টরা জানেন তখন কিন্তু তারা এই বিষয়টিকে বেশ স্বাভাবিকভাবে নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে সঠিকভাবে আসলে ভোক্তা পর্যায়ে যদি পর্যবেক্ষণ করা যায় তাহলে একমাত্র এই সাময়িক যে পরিস্থিতি সেই পরিস্থিতির থেকে উত্তরণ সম্ভব এবং সঠিকভাবে তদারকি করা গেলেই কিন্তু দুই পক্ষই আসলে এই যে তেলের যে ডিস্ট্রিবিউশন সেগুলি আসলে স্বাভাবিক কিছুটা হবে বলে তাদের আশা। লোপা। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা এবার খুলনাতে যেতে চাই সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছে। প্রবীর, ডিপোতে তো বিজিবি মোতায়েন করা হলো, এরপরে সেখানকার পরিস্থিতি কেমন, সরবরাহ ঠিকঠাক হচ্ছে কিনা? বিজিবি প্রতিনিধি আমরা আসলে দেখিনি। সকাল থেকে আমরা খুলনার যে দৌলতপুরে 3টি ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, এর ভিতর মেঘনা, এবং এখন আছি আমরা পদ্মাতে। সেখানে আমরা বিজিবির কোনো সদস্য দেখিনি, তবে সেনাবাহিনী টহল দিয়েছে, পুলিশ টহল দিয়েছে বলে যারা সংশ্লিষ্ট রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। সব থেকে বড় কথা যদি বলি লোপা আপনাকে, সেটি হচ্ছে যে পরিমাণ চাহিদা রয়েছে ডিলারদের এবং এজেন্টদের, সেই পরিমাণ তেল ডিপো থেকে দেওয়া হচ্ছে না। কোনো গাড়িতে 13,500 লিটার ধরে, কোনো 9,000 লিটার, তাদেরকে দেওয়া হচ্ছে 3, 4, 5,000। কাউকে অক্টেন দিলে ডিজেল দেওয়া হচ্ছে না, ডিজেল দিলে তো পেট্রোল দেওয়া হচ্ছে না। এমন সংকটে তারা যখন এখান থেকে তেল নিয়ে পাম্পগুলোতে যাচ্ছে, সেখানে যাওয়ার পর 1-2 ঘন্টার ভিতর আবার সেই তেল শেষ হয়ে যাচ্ছে। সঙ্গত কারণেই পাম্প আবার বন্ধ হয়ে যাচ্ছে, গ্রাহক তেল পাচ্ছে না। সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছে এজেন্টরা, যারা দূর দূরান্তে যেখানে পাম্প নেই, যারা কৃষক পর্যায়ে এবং প্রান্তিক ভোক্তা পর্যায়ে তেল সরবরাহ করে থাকে, তাদের তেল যাওয়া হচ্ছে না। আমরা একটু কথা বলবো যারা এইখানে তেল নিতে আসছে তাদের সঙ্গে, একটু জানতে চাই আপনি কখন আসছেন এবং কখন নাগাদ তেল পেতে পারেন? আমরা কালকে আইসি, এখন পর্যন্ত তেল পাই নাই। বলতেছে দেবে, দেখছে একদিন এজেন্ট দিলে পরের দিন দেয় না। তা দেখছে 3,000 দিল, 3,000 এনতে ধরেন কুষ্টিয়া নিয়ে গেলে তো, যে আমার গাড়ি 13,500 লিটার ধরে, 3,000 নিয়ে গেলে তো ভাড়ায় পোষাবে না। আর এই 3,000 নিয়ে মালিকের দেশে চালান পুঁজি হারাই যাবেন। 3,000 টাকা, 3,000 লিটার তেল নিয়ে যাইতে যাইতে শেষ হয়ে যাবে। অনেক সময় একদিন পাইলো রাইখে দেয়, পরের দিন আর 3,000 পাইলে 6,000 নিয়ে তারপরে যায়। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু আপনার সঙ্গে কথা বলি। আপনি কোথা থেকে আসছেন, কি পরিমাণ চাহিদা রয়েছে আপনার? ভাই আমার বাসা এখানে, আমি এখানেই ট্যাংলরি শ্রমিক। কি বলবো ভাই, শহরনগর গঞ্জরে ঘুরি আমি ঘুরিরে, ভাব লাগে না মনেতে, অভাবে দিন গেল যে ভাত খাবো আমি, 1 প্লেট দেয় আমাদের 1 মুঠ, তেল পাচ্ছি চাই 9,000, দেয় ভাই আমাদের 2,000 লিটার। এতে পাম্পে তো হবে, ভিড় হবে, ঝগড়া হবে, গ্যাঞ্জাম হবে, এটাই স্বাভাবিক ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম লোপা, অর্থাৎ যে পরিমাণ তেলের চাহিদা রয়েছে ডিলারদের, এজেন্টদের, সেই পরিমাণ তেল তাদের দেওয়া হচ্ছে না। এটি যদি চাহিদা মতো সরবরাহ করা না হয়, তাহলে ভোক্তা পর্যায়েও তারা সেই রকম চাহিদা মতো তারা তেল দিতে পারবে না। এই বিষয়টি সরকারকে দেখার জন্য এখানে যারা রয়েছে তেল সংশ্লিষ্ট তারা প্রত্যেকে বলেছে। লোপা। প্রবীর, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আবার নারায়ণগঞ্জে যেতে চাই আমির হোসেন স্মিথের কাছে। স্মিথ, আপনি তো নারায়ণগঞ্জ সদরের গোদনাইলে রাষ্ট্রায়ত্ত পদ্মা, মেঘনা, যমুনা কোম্পানির ডিপোর খোঁজ খবর রাখছেন। ডিলাররা ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন কিনা? লোপা, যে আসলে চাহিদা অনুযায়ী তেল যে ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে না, তবে রেগুলার তেল যেটি পাওয়ার কথা, অর্থাৎ কোটা অনুযায়ী যে তেল পাওয়ার কথা, সেই তেল কিন্তু তারা দেওয়া হচ্ছে। অর্থাৎ আমাদেরকে কোটা অনুযায়ী যে কথা, সেই তেল কিন্তু তারা দেওয়া হচ্ছে। অর্থাৎ আমাদেরকে অনেক আগেই জানানো হয়েছিল যে বিভিন্ন ডিপো থেকে, অর্থাৎ 2025 মার্চ, এপ্রিল, মে মাসে যে তেল একজন ডিলার উত্তোলন করেছেন, তার থেকে প্রায় 20% কম তেল কিন্তু সরবরাহ করা হচ্ছে। এবং নারায়ণগঞ্জের যে ডিপোগুলো আছে, প্রত্যেকটা ডিপোতে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা আছে, পুলিশ মোতায়েন করা আছে, যাতে এখানে কোনো আইন শৃঙ্খলার অবনতি না ঘটে, সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। পাশাপাশি কিন্তু ডিপো থেকে নিয়মিত তেল দেওয়া হচ্ছে। অর্থাৎ তারা বলছেন যে একটি সুষম বন্টনের মাধ্যমে তারা তেলটি সরবরাহ করছেন, যাতে কোথাও কোনো ক্রাইসিস সৃষ্টি না হয়। তবে
এখানে একটি বিষয় পেট্রোল পাম্প মালিকরা বলছেন যে তারা আগে এক গাড়ি তেল নিতে যে ভাড়া দিতে হচ্ছে তার অর্ধেক তেল দিয়ে সেই পরিমাণ ভাড়া গুনতে হচ্ছে। এটি তারা একটা অজুহাত হিসাবে দেখাচ্ছেন, যে কারণে অনেক জায়গায় কিন্তু তেলের এই যে সরবরাহ সেটি একটা ব্যাঘাত ঘটছে বলে তারা দাবি করছেন। বিশেষ করে পেট্রোল পাম্প মালিকরা বলছেন যে চাহিদা অনুযায়ী যে তেল পাওয়ার কথা নিয়মিত, সে থেকে কিছুটা কম তেলই তারা পাচ্ছেন, যে কারণে তারা পেট্রোল পাম্পগুলোতে মাঝে মাঝে ক্রাইসিস সৃষ্টি হচ্ছে। তবে ডিপোগুলোর যে যারা দায়িত্বরত আছেন তারা মিডিয়ার সাথে কথা বলছেন না। আসলে কি পরিমাণ তেল প্রতিদিন এই ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে, কি পরিমাণ মজুদ আছে, সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা কেউ পরিষ্কারভাবে ধারণা পাচ্ছি না। লোপা। স্মিথ, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কিছুদিনের মধ্যে জ্বালানি তেলের সরবরাহ বাড়বে, তবে আমদানি ব্যয় নিয়ে চাপ কমবে না। দরকার হবে বাড়তি অর্থ, যার যোগানে বিদেশি সহযোগীদের দ্বারস্থ হচ্ছে সরকার। বাজেট সহায়তা নিয়ে আইএমএফ এর পাশাপাশি আলোচনা হয়েছে বিশ্বব্যাংক, এডিবি ও আইডিবির সাথে। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানালেন মূল্যস্ফীতি না বাড়াতেই আপৎকালীন এই কৌশল, যার বিস্তারিত থাকবে আগামী বাজেটে। নতুনত্ব আসবে জ্বালানি নীতি নিয়েও। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। জ্বালানি তেলের জন্য এমন অপেক্ষা এখন প্রতিদিনের দৃশ্য। পেট্রোল পাম্পের সামনে মোটর গাড়ির দীর্ঘ সারি, মূল চাহিদা ডিজেলের। পাশেই নিজস্ব গাড়ি আর বাইকের অকটেন মিলবে কিনা তা অনিশ্চিত। তাই তেলের ট্যাঙ্কার দেখলেই হুমড়ি খেয়ে খোঁজ নিচ্ছেন চালকরা। বাংলাদেশের জীবন যেন অকটেন আর ডিজেলের মাঝখানে আটকে গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও লম্বা হোক কিংবা থেমে যাক, জ্বালানি তেল নিয়ে মাথা ব্যথা যে সহসাই থামছে না, এটি বেশ স্পষ্ট। এবং সেই তেলও যে বাড়তি দামে আমদানি করতে হতে পারে, সেই পূর্বাভাসও মিলছে নানা মহলে। এমন অবস্থায় এই অর্থের যোগান নিশ্চিত করতে বিদেশি সহযোগীদের কাছ থেকে প্রায় $2 বিলিয়ন অর্থ সহায়তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। 18 কোটি মানুষের বাংলাদেশে সিংহভাগ তেলই আমদানি নির্ভর। ক্রুড আর রিফাইন্ড ফুয়েল আমদানিতে বছরে খরচ হয় প্রায় $1000 কোটি। গবেষণা সংস্থা জিরো কার্বন অ্যানালিটিক্স জেটসিএ বলছে, মার্চে বাংলাদেশ 2,93,000 টন ডিজেল আমদানির পরিকল্পনা করলেও এখন পর্যন্ত বাতিল হয়েছে 60,000 টনের অর্ডার। মধ্যপ্রাচ্য সংকট চললে বার্ষিক জ্বালানি আমদানি ব্যয় প্রায় $500 কোটি বাড়তে পারে, যা 2025 সালের তুলনায় 40% বেশি। সংকট মোকাবেলায় সরকারকে নতুন ঋণের আশ্বাস দিয়েছে একাধিক বিদেশি সহযোগী। গেল সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে $130 কোটি ছাড় নিয়ে। $50 কোটি বাজেট সহায়তা অনুমোদন দিয়ে রেখেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি, যা পরে বেড়ে 75 বা 100 কোটি ডলারও হতে পারে। $210 কোটি ঋণ দিতে চায় ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি। বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইএফসি থেকে আসতে পারে আরও $50 কোটি। আমাদের উপরে আন্তর্জাতিক সকল প্রতিষ্ঠানের আস্থা তৈরি হয়েছে, কিন্তু আমরা কি উত্তরাধিকার সূত্রে পেয়েছি যে ঝুঁকির যে লেভেল সেটা ছিল আগে ছিল হচ্ছে লো, এখন সেটা মিডিয়ামে চলে গেছে পতিত সরকারের সময়। তার মানে হচ্ছে কি আস্থা বাড়ছে, এবং ক্রেডিট রেটিংয়ের ক্ষেত্রেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিচে নেমে গেছে। তার মানে আস্থার মাধ্যমে বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থান, তাহলে কিন্তু অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াবে। ঋণের পরিধি বাড়লে চাপ পড়বে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে। আমদানি সক্ষমতার সময়কাল বা ইম্পোর্ট কভার নেমে আসতে পারে 5 মাসের নিচে। আরও বাড়তে পারে মূল্যস্ফীতি। প্রশ্ন হচ্ছে, এই চাপে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে বাধ্য হলে অর্থনীতি কি সামাল দেয়া যাবে? এই চাপ সরকারকে বহন করতে হবে। ভোক্তার দিকে এটাকে ঠেলে দেওয়া যাবে না। আপৎকালীন প্রয়োজন হচ্ছে, যেদিকে যাচ্ছে বিশ্বের অনেক দেশ কিন্তু এই জ্বালানিকে সামনে রেখে লোন চাবে। সেদিক থেকে আমি মনে করি যে আছে, তবে স্বল্প সুদে কোথায় ঋণ পাওয়া যাবে সেদিকেই সরকারকে নজর দিতে হবে। চলতি মাসে জ্বালানি তেল নিয়ে 18টি জাহাজ আসার কথা ছিল দেশে, এখন পর্যন্ত পৌঁছেছে 9টি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আমদানি করা জ্বালানি তেল নিয়ে একের পর এক জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে। গত 1 মাসে ভিড়েছে 29টি জাহাজ। পাইপলাইনে আছে আরও বেশ কয়েকটি। চলমান সংকট নিরসনে এসব জাহাজের দ্রুত নোঙর করা এবং জ্বালানি খালাসকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহে। এর মধ্যেও জ্বালানিবাহী একের পর এক জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। সর্বশেষ বৃহস্পতিবার অস্ট্রেলিয়া থেকে 61,997 টন এলএনজি নিয়ে এইচএল পাফিন নামের ট্যাঙ্কার কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে।
এছাড়া ইন্দোনেশিয়া থেকে 61,000 টন এলএনজি নিয়ে নিউ ব্রেভ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় 70,000 টন এলএনজি নিয়ে সেলসিয়াস গালাপাগোস নামের আরও 2টি জাহাজ আগামী বুধবারের মধ্যে বন্দরে পৌঁছাবে। সম্প্রতি সিঙ্গাপুর থেকে আসা এমটি গ্রান কুভা নামের একটি জাহাজ 31,000 টন পরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পৌঁছেছে, যেখানে আছে 10,000 টন ডিজেল এবং 20,000 টন জেট ফুয়েল। এই মুহূর্তে সংকটটা আমরা নেই, এবং আপনারা যেটা দেখেছিলেন যে ঈদের আগে যখন সংকট শুরু হয়েছিল একটা রেশনিং পদ্ধতি ছিল, সেটাও এখন উঠিয়ে দিয়েছে। তো আমরা মনে করছি যে এই সংকট উত্তরণে সরকার সর্বাত্মক সকল রকমের প্রচেষ্টা গ্রহণ করছেন, এবং আমাদের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর থেকেও আমরা সর্বোচ্চ সহযোগিতা এবং অগ্রাধিকার দিচ্ছি। ইরান যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী পার হয়ে এবং বিকল্প পথে গত 1 মাসে দেশে এসেছে মোট 29টি জ্বালানিবাহী জাহাজ। এর মধ্যে রয়েছে জ্বালানি তেল, এলএনজি এবং এলপিজি। আসার পথে আছে আরও কয়েকটি জাহাজ। সর্বোচ্চ সহযোগিতা প্রদান করছি জ্বালানিবাহী পণ্য, এই যে সমস্ত জাহাজগুলো আসছে তাদের বার্থিং প্লাস হচ্ছে গিয়ে এখানে পণ্য খালাস এবং জাহাজটা এখান থেকে পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য ইউজার লেভেল পর্যন্ত একটু সচেতন হলে আশা করছি এই সংকটে আমরা সবাই মিলে উত্তরণ করতে পারি। বাংলাদেশে জ্বালানি তেলের চাহিদা বছরে প্রায় 65 থেকে 68 লাখ টন। এর মধ্যে 20% অপরিশোধিত তেল আসে মধ্যপ্রাচ্য থেকে, আর বাকি 80% পরিশোধিত তেল আমদানি করা হয় সিঙ্গাপুর, চীন, ভারত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সহ 7টি দেশ থেকে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানবো। আমাদের সাথে চট্টগ্রাম বন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জুবাইর রিফাত। রিফাত, এখন পর্যন্ত জ্বালানি নিয়ে কতগুলো জাহাজ এসেছে বন্দরে? লোপা, আপনি জানেন যে চট্টগ্রাম বন্দরে ইতিমধ্যে 29টি জাহাজ কিন্তু গত 1 মাসে এসেছে, এবং দেশের যে চলমান যে জ্বালানি সংকট, সেই জ্বালানি সংকটের সময়টিতে যে জাহাজগুলো আসলে তেল নিয়ে এসেছে, মোটামুটি ভাবে বলা যায় যে প্রাথমিকভাবে আমরা যেটি জানতে পেরেছি সেটি অনেকাংশে যে সংকট, সেই সংকট নিরসনে ভূমিকা রাখবে। আপনাকে একটু জানিয়ে রাখি, এমটি গ্রানকোবা যেই জাহাজটি জ্বালানি নিয়ে এসেছে সিঙ্গাপুর থেকে, সেটিতে কিন্তু 31,000 টন পরিশোধিত তেল ছিল, যার মধ্যে 10,000 টন ডিজেল এবং 20,000 টন জেট ফুয়েল ছিল, এবং পাইপলাইনে কিন্তু আরো 3টি এলএনজি এবং তেলের জাহাজ কিন্তু আগামী বুধবারের মধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে বলে বন্দর সূত্রে আমরা জানতে পেরেছি। এবং সেগুলো হলো অস্ট্রেলিয়া থেকে আসবে এইচএল পাফিন নামের যেই জাহাজটি, সেটি 62,000 টন এলএনজি নিয়ে ইতিমধ্যে কিন্তু কুতুবদিয়ায় পৌঁছেছে। এছাড়াও ইন্দোনেশিয়া থেকে নিউ ব্রেভ নামের যে জাহাজটি আসবে, সেটিতে 61,000 টন এলএনজি থাকবে বলে আমরা জানতে পেরেছি। তাছাড়া যুক্তরাষ্ট্র থেকে যে জাহাজটি আসবে সেটি হলো সেলসিয়াস গ্যালাপাগোস, সেটি তো 70,000 টনের মতো কিন্তু জ্বালানি থাকবে বলে আমরা বন্দর সূত্রে জানতে পেরেছি। তো স্বাভাবিকভাবে বলা যায় যে দেশের যে সংকট, চলমান যেই জ্বালানি সংকট, যে পরিস্থিতি আমরা পেট্রোল পাম্পগুলোতে নিত্যদিন দেখছি গত অন্তত প্রায় 7 থেকে 10 দিন ধরে, যে পরিস্থিতি আসলে সৃষ্টি হয়েছে এবং সেটি দিনে দিনে কিন্তু প্রকট আকার ধারণ করছে, ঠিক সেই সময়টিতে কিন্তু বন্দরে যেই একের পর এক জাহাজ ফিরছে সেটি কিন্তু অনেকখানি স্বস্তির খবর। এবং বহির্নোঙরে যেই জাহাজটি ফিরেছে অর্থাৎ এমটি গ্রানকোবা, সেই জাহাজ থেকে জ্বালানিগুলো আসলে যখন দেশের বাজারে চলে যাবে তখন সংকট অনেকখানি কমে আসবে বলে আমরা নিশ্চয়ই তেমনটাই প্রত্যাশা, সংকট কেটে যাবে দ্রুত। ধন্যবাদ রিফাত আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আবারও বদল হচ্ছে পুলিশের পোশাক, বেছে নেওয়া হবে অতীতের ঐতিহ্যবাহী যে কোনো একটি। রাজশাহীতে একথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে সারদায় পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত 43তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগদান তিনি। এ সময় পুলিশ বাহিনীকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগকে দোষারোপ করেন মন্ত্রী। তিনি জানান, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ করছে সরকার। গৌরব ও শৃঙ্খলার আবহে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত হল 43তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ। নজর কেড়েছে তাদের পরা নতুন পোশাক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, নতুন পোশাক নিয়ে পুলিশ সদস্যদের অসন্তোষ দেখা গেছে, তাই পরিবর্তনের কথা ভাবছে সরকার। বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়, সুতরাং যাতে আমাদের
আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর মতো পুলিশকেও ধ্বংস করেছে ফ্যাসিবাদী সরকার, সেখান থেকে বাহিনীকে ঘুরে দাঁড়াতে হবে। জানান, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ চলছে। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই এমন এক পুলিশ বাহিনী যারা ক্ষমতার ব্যবহার করবে না, বরং অপরাধীর মনে ভয় আর নিরপরাধীর মনে প্রশান্তি যোগাবে। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে পুলিশ একাডেমিতে পৌঁছালে অধ্যক্ষ ও আইজিবি তাকে স্বাগত জানান। এরপর কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ এবং কৃতি প্রশিক্ষণার্থীদের ক্রেস্ট তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। 1 বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে কুচকাওয়াজে অংশ নেন 72 জন প্রশিক্ষণার্থী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এমপিদের আবাসন বরাদ্দ নিয়ে আলোচনা হলো জাতীয় সংসদের সংসদীয় কমিটির প্রথম বৈঠকে। চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, 10 এপ্রিলের মধ্যে দেয়া হবে বরাদ্দ। জানান, এমপিদের কাজের সুবিধার জন্য সংসদের কাছাকাছি তাদের আবাসন ব্যবস্থা করা হবে। সকল সদস্যরাই ক্রমান্বয়ে এই সুযোগ পাবেন, জানান চিফ হুইপ। বলেন, সংসদ অধিবেশনে অডিও বিভ্রাট এবং কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি 3 এপ্রিল প্রতিবেদন জমা দেবে। আরও বলেন, সংসদের এই অধিবেশনেই জরুরি কিছু কমিটি করা হবে। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় উপনেতা ডাক্তার আব্দুল্লাহ তাহের সহ কমিটির 11 জন সদস্য। এদিকে বিকেল 4টায় সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে ওই বৈঠক হবে। বিএনপি সংসদীয় দলের সভায় অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা 133টি অধ্যাদেশের বিষয়ে আলোচনা হতে পারে। সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম, তার জন্য এক্সপার্ট লোকরে আমরা ইনভাইট করেছি, সেটা হলো বুয়েট থেকে, যারা সাউন্ড বিশেষজ্ঞ, এরকম লোকজন দাওয়াত করেছি। আবাসনের ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এরকম, যে আমরা মাননীয় এমপি সাহেবদের এটা বলছি খুব এক্সপ্লয়েট করার জন্য, যেন প্রয়োজনীয় যেসব জিনিস কিনতে হবে তা যেন কিনে তাড়াতাড়ি, এবং পূর্ত মন্ত্রণালয়ের মানে পূর্ত বিভাগের আন্ডারে যেসব কাজ আছে সেগুলো যেন তাড়াতাড়ি সম্পন্ন হয়। এছাড়া যে আর অন্যান্য যেগুলো ছোটোখাটো জিনিস যা কিনতে হবে তা কিনে আমরা যেন 10 তারিখের মধ্যেই আমরা চেষ্টা করব বরাদ্দ দেওয়ার জন্য। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন নগরবাসী। সকাল থেকে বাস, ট্রেন, লঞ্চে ছিল ভিড়। এবার ঈদযাত্রায় দুর্ঘটনা বেশি থাকায় যাত্রীদের মাঝে বিরাজ করছে আতঙ্ক। বিশেষ করে সড়কপথে যারা ফিরছেন তারা জানিয়েছেন দুশ্চিন্তার কথা। শনিবারও কমলাপুর রেল স্টেশনে ঢাকা ফেরা মানুষের চাপ। যাত্রীরা জানালেন, ট্রেন ভ্রমণ ছিল স্বাচ্ছন্দ্যের। ভিড় হলেও নিরাপদে ঢাকায় ফিরতে পারায় সন্তুষ্ট তারা। যাত্রীর এত পরিমাণ চাপ ছিল, মোটামুটি অনেক টেনশন ছিল যে এবার ঈদে অনেক দুর্ঘটনা অনেক জায়গায় হয়েছে। জার্নিটা অনেক কঠিন হয়েছে, আজকে অনেক ভিড় হয়েছে, মারাত্মক। উঠবার মতন ক্ষমতা নাই। ভোগান্তি ওইভাবে বলা যাবে না, কারণ আমরা তো আসলে সবাই মিলেমিশেই যাওয়া আসা করতে অভ্যস্ত, ছাদে টাদে সব জায়গায়। এদিকে ঢাকামুখী গাড়ির চাপ দেখা গেছে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালেও। নির্বিঘ্ন ছিল সড়কপথের যাত্রাও। আমরা খুব সুস্থভাবে আইছি, কোনো সমস্যা হয়নি। খুবই ভালো হয়েছে, গেছি আইছি খুব ভালোভাবে। বাসে আসছি, 1200 টাকা ভাড়া 1400 টাকা পর্যন্ত দেওয়া লাগছে। তবে ঈদযাত্রায় দুর্ঘটনা বেশি থাকায় যাত্রীদের মাঝে দেখা গেছে উৎকণ্ঠা। আবার এইবার মনে হচ্ছে যে আর আগামীতে আর যাব না, এই আতঙ্কের মধ্যে যেভাবে ক্ষতি হয়েছে দেশের মানুষের। অনেক আতঙ্ক ছিল আসলে, কারণ হচ্ছে যে বিগত সব বছরের তুলনায় এবার হচ্ছে যে সবচেয়ে বেশি লোক মারা গেছে মনে হচ্ছে। সড়কপথে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান যাত্রীদের। ছুটি শেষে আজও লঞ্চ যোগে রাজধানীতে ফিরছে কর্মব্যস্ত মানুষ। সকালে দেশের বিভিন্ন গন্তব্য থেকে সদরঘাটে এসে পৌঁছায় লঞ্চগুলো, তাই সদরঘাটে ঢাকায় ফেরত যাত্রীর চাপ ছিল বেশি। একই চিত্র চাঁদপুর ও ভোলার লঞ্চঘাটে। ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরেছেন মানুষজন। ঈদের লম্বা ছুটি কাটিয়ে চিরচেনা শহরে ফিরছেন সবাই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ঈদের ছুটি শেষে আজও লঞ্চ যুগে রাজধানীতে ফিরছেন কর্মব্যস্ত মানুষ। চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চে সকাল থেকেই রয়েছে যাত্রীদের ভিড়। এ বিষয়ে আমরা আরও জানবো। চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইব্রাহিম রনি। রনি, লঞ্চে এই মুহূর্তে মানুষের ভিড় কেমন দেখছেন?
জি, আমি যে চাঁদপুর ঢাকা চাঁদপুর নৌ রুটে সকাল থেকেই কিন্তু যাত্রীদের প্রচুর ভিড় ছিল। তো এখন যেহেতু দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে, দুপুরের সময় কিন্তু একটু যাত্রীদের চাপ এখন একটু কম দেখা যাচ্ছে। আজকে সকাল থেকে কিন্তু 12টার পর থেকে যে লঞ্চগুলো ছেড়ে গিয়েছে সেই লঞ্চগুলোতে কিন্তু অতিরিক্ত যাত্রী নিতে দেখা গেছে, অর্থাৎ আবে জমজম, তারপরে রপ লঞ্চ, এই দুটি লঞ্চে কিন্তু লঞ্চের ছাদেও যাত্রী উঠতে আমরা দেখেছি। তো যাত্রীদের সাথে কথা বলেছি, আসলে যাত্রীরা বলেছে যে পরিমাণ তারা যাত্রী এখানে ঘাটে এসেছে সেই পরিমাণে তাৎক্ষণিক লঞ্চ তারা পায়নি। পরবর্তীতে যদিও যাত্রী চাপ কমায় আবার লঞ্চ এসেছে, যাত্রী ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। তো এই চাঁদপুর ঘাট থেকে কিন্তু এই লঞ্চ ঢাকা এবং নারায়ণগঞ্জ, দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন রুটে চলাচল করে। আমরা তারা কিন্তু যে খুব একটা অস্বস্তি তাদেরকে ছুটি শেষে যে চাপটা পড়েছে সেই চাপটার কারণে দুপুরের মধ্যে কিন্তু অতিরিক্ত যাত্রী আমরা নিচে দেখেছি। আর যাত্রীরা ভাড়ার বিষয়ে যেমনটি বলেছেন যে সরকার যে 10% কম ভাড়া নেওয়ার সিদ্ধান্ত দিয়েছিল সেটি কিন্তু আসলে ওভাবে লঞ্চ কর্তৃপক্ষ নেয়নি, অর্থাৎ ড্যাকে ঢাকা চাঁদপুর রুটে 180 টাকা ভাড়া স্বাভাবিক সময়ই নেয়, উপলক্ষ কিন্তু একই ভাড়া আদায় করছেন। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। রনি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পুড়ে নিহতদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বাদ-জোহর জানাজার পর গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরের নিজ পাড়া এলাকায় পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হয়। নিহতরা হলেন নার্গিস আক্তার, তার ছেলে নীরব, নার্গিসের বেআইন দোলা বেগম, সুলতান মাহমুদ এবং তার চাচাতো বোন রিফা রিসা। তাদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। গতরাতে ঈদের ছুটি শেষে বাসে ঢাকা ফিরছিলেন তারা। টাঙ্গাইলের ধলাটাঙ্গর এলাকায় পৌঁছলে বাসের তেল শেষ হয়ে যায়। এ সময় বাস থেকে নেমে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশে রেল লাইনে বসেন তারা। এরই মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করে। কিছু বুঝে ওঠার আগে ট্রেনে কাটা পড়েন 5 জন। এনারা হলো 2 বিয়ান ছিল, এই 3-4 দিন আগে তার মেয়ে বিয়ে দিয়েছে। গার্মেন্টসে চাকরি করে, সেই চাকরির উদ্দেশ্যে তারা রওনা হয়েছিল। ইয়াল অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাই এখন লাউন দাউন হচ্ছে, এখন বাদ জোহর পর হলো মাটি হবে। নতুন শাড়িটা হাতে দেওয়ার পর মায়ের চওড়া হাসিটা দেখা হয়নি ছেলের। অনাগত সন্তানকে বাঁচাতে নিজের জীবনটাই চলে গেল। বিয়ের পর অন্তি সৌম্যের সংসারটা সাজানো হলো না আর। রাজবাড়ির দৌলতদিয়ায় পদ্মায় ডুবে যাওয়া বাসে মাকে বাঁচাতে না পারা ছোট্ট শিশুর আহাজারি কাঁদিয়েছে সকলকে। এসব দুর্ঘটনার চিত্র এবারের ঈদের আনন্দকে কেবলই বিষাদে পরিণত করেছে। অথচ হাহাকার আর্তনাদ ছাড়াও ঈদটা হতে পারত স্বস্তির। দুর্ঘটনা ছাড়া স্বস্তির ঈদযাত্রা কেবলই প্রত্যাশা থেকে গেল সবার। কবে মিলবে দুর্ঘটনা ছাড়া একটা নির্মল ঈদ? একটা পুতুল নিয়ে এসেছি ঘরে। মাস 3 আগে অন্তিকে ঘরে তোলার পর বলেছিলেন সৌম্য। সেই পুতুলের নিথর দেহ নিয়ে বাড়ি ফিরলেন সৌম্য, সাথে নিজেও অনন্তকালের যাত্রী। পানি নিয়ে যাদের ভয় ছিল অসীম, তাদের জীবনের জবনিকা সেই জলের বুকে। তুখোর বিতর্ক করা আহনাফ রাইয়ানের অবশ্য জলভীতি ছিল না। নদীর সাথে সখ্যতার চিরদিনের। ফেসবুকে শেষ প্রোফাইল ছবিটা অন্তত তাই বলে। কিন্তু কে জানত মমতা বই মাকে নিয়ে তার জীবনের অন্তিম যাত্রা লিখে দেবে প্রমত্তা নদী। হাসিমাখা মায়ের মুখটা দেখতে দেখতে হঠাৎ দুর্ঘটনা। কে জানত এ দেখাই শেষ। পদ্মায় বাস ডুবির সময় নিজেকে কোনোভাবে সামলে উঠলেও মা যেন কোথায় হারিয়ে গেল চিরতরে। এক দুর্ঘটনায় ঝরে গেল তরতাজা 26 প্রাণ।
মায়ের শাড়ি, বোনের লাল জামা আর আব্বার পাঞ্জাবিটা নিয়ে যখন বাড়ির পথে, তখন বাড়ি যাওয়ার খুব তাড়া, তাই ঝুঁকি নিয়েই উঠতে হবে লঞ্চে। অসতর্কতায় ঘটল দুর্ঘটনা। লঞ্চের চাপে পিষ্ট সোহেল ফকির। অনাগত সন্তান আর স্ত্রীকে বাঁচাতে পারলেও পারেননি বাবাকে। নতুন জামায় লেগে থাকা রক্তের দাগে নিথর দেহে 3 শিশু, খাদিজা, মরিয়ম আর সাইদা। ঈদের পরদিনই কুমিল্লার ট্রেন দুর্ঘটনায় 12 পরিবারের আনন্দ হয়ে ওঠে বিষাদময়। ওই দিনই সারা দেশে বিভিন্ন দুর্ঘটনায় মারা যায় অন্তত 23 জন। ঈদ শেষে কুমিল্লার বুড়িচংয়ে বাস প্রাইভেট কার সংঘর্ষে শেষ পুরো পরিবার। আব্দুল মমিন ও স্ত্রী ঝর্ণা বেগম সন্তানসহ পরিবারের 4 জনই চলে যান না ফেরার দেশে। সাথে গাড়ি চালকও এখন কেবলই স্মৃতি। খরচের কথা চিন্তা করে প্রবাস থেকে দাঁতের চিকিৎসা করাতে ফিরেছিলেন দেশে। মোটরসাইকেল দুর্ঘটনায় সুনামগঞ্জের সেই প্রবাসী সাইদুল এখন বিষাদময় স্মৃতি। ট্রাক চাপা, মুখোমুখি সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারানো, বাস ট্রেন দুর্ঘটনা, বাস খাদে পড়ে যাওয়া, নদীতে পড়ে যাওয়া, ব্যাটারি চালিত কিংবা ইজি বাইকে বেপরোয়া চলাফেরা, কত কত দুর্ঘটনা। এবারের ঈদে 9 দিনে প্রায় 300 প্রাণের অকাল যাত্রা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে 4র্থ দিনের মতো চলছে উদ্ধার অভিযান। সকাল 10টা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এতে অংশ নিয়েছে বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। প্রথমেই বিআইডব্লিউটিএর টাক বোটের মাধ্যমে দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটের পন্টুন অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এরপর নদীতে নেমে তল্লাশি শুরু করে ডুবুরি দল। তবে এখনও নতুন কোনো মরদেহ উদ্ধার হয়নি। বুধবার বিকেল 5:15টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পড়ে পদ্মা নদীতে ডুবে যায়। এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিনী দিলারা হাফিজ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ স্থানীয় সময় দুপুর 1:29 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায়, দিলারা হাফিজের মরদেহ আগামীকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশে ফেরানো হবে। পরদিন 30 মার্চ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল 11টায় প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। বাদজোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে জানাজার পর বনানী সামরিক বাহিনীর কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে স্পিকারের স্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শিশু ওয়ার্ডে আইসিইউ সংকট, আছে দীর্ঘ সিরিয়াল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অপেক্ষায় থাকতে থাকতেই তাই প্রতিদিন মৃত্যু হচ্ছে শিশুদের। হিসাব বলছে গেল 2 সপ্তাহে এভাবে মারা গেছে 44 শিশু। রংপুর ও খুলনা বিভাগের সরকারি হাসপাতালগুলোতে শিশুদের পর্যাপ্ত আইসিইউ সুবিধা না থাকায় গুরুতর রোগীদের রামেক হাসপাতালে পাঠানোয় চাপ বেড়েছে। পরিস্থিতি মোকাবেলায় শিশু আইসিইউ সংখ্যা বৃদ্ধির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া মাঝপথে থেমে থাকা বিশেষায়িত শিশু হাসপাতালের কাজও সম্পন্ন করা জরুরি বলে মনে করেন তারা। সন্তানের নিথর দেহে পাগলের মতো চুমু খাচ্ছেন বাবা মা। চোখের সামনে সন্তানের এমন বিদায় মেনে নিতে পারছেন না তারা। গুরুতর অবস্থায় 3 দিন ধরে আইসিইউ এর জন্য এক দীর্ঘ অপেক্ষা। কখন আইসিইউতে একটা সিট খালি হয়, কিন্তু সিরিয়াল আসার আগেই শুক্রবার অসহায় বাবা মায়ের চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ে 8 মাসের শিশু আব্দুর রহমান। খুবই অব্যবস্থাপনা, নার্সের সংখ্যা খুবই কম, ডাক্তার কম। বৃহস্পতিবার 26 তারিখ, আজকে 27 তারিখ, আজ 2-3 দিন যাবৎ কোনো বড় ডাক্তার নাই। আর ডায়রিয়ার রোগী, হামের রোগী, নিউমোনিয়ার রোগী সব একই সাথে। একটা অসুখ নিয়ে আসলে 10টা অসুখ তৈরি হয়ে যাচ্ছে। হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু আব্দুর রহমানকে গত 1 মাস আগে রামেক হাসপাতালে ভর্তি করে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কৃষক বাবা মাসুদ রানা। 1 মাস 3 দিন পরে মারা গেছে বুকের ধন। ঈদের 3 দিন আগে ছুটি দিছিল, বাচ্চার ঘর না ভালো হতে ছুটি দিছিল। ছুটি দেওয়ার পর আইসি রয়েলে ভর্তি হচ্ছিলাম, আবার 10-এ আসছি। রামেক হাসপাতালে শিশুদের আইসিইউ নিয়ে এই সংকট তীব্র হয়ে উঠেছে। শিশুদের নিয়ে অপেক্ষামান অভিভাবকরা উদ্বিগ্ন।
আইসির অবস্থা বলছে সিরিয়াল দেওয়া আছে, সিরিয়ালের অপেক্ষা করো, ফোন করবো। অক্সিজেনের অভাব, ডাক্তার ঠিক মতন আসছে না, চিকিৎসা দিচ্ছে না, আইসিইউতে সিরিয়াল নাই। আইসিইউর অভাবে মিনিমাম প্রতিদিন 6-7 টাকা করে মারা যাচ্ছে। সিরিয়াল কালকে দিছি, এখন পর্যন্ত আইসিইউর ভিতরে এখন একটা বেডও ফাঁকা হয় না। আমার বাবুকে এমনিই খারাপ হয়ে যাচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 3টি ওয়ার্ড মিলে শিশু শয্যার সংখ্যা 120টি, যার বিপরীতে প্রতিদিন ভর্তি হচ্ছে 6 থেকে 800 জন শিশু। 40 শয্যার একটি আইসিইউ ওয়ার্ড থাকলেও এর মধ্যে 12টি শয্যা প্রাপ্তবয়স্কদের জন্য, 16টি জেরিয়াট্রিক রোগীদের জন্য আর মাত্র 12টি শয্যা শিশুদের জন্য নির্ধারিত। তাই চিকিৎসকরা এক প্রকার অসহায় হয়ে পড়েছেন। যে পরিমাণে পেশেন্ট এখানে ভর্তি হচ্ছে, তাদের ভিতরে যাদের আমার আইসিইউ সাপোর্ট প্রয়োজন, সেই পরিমাণে আইসিইউতে আমার অ্যাকোমোডেট করা এখানে বেড নেই। মিজেলস বা হামের যে আউটব্রেক, এটা যে বছরে সবসময় থাকে তা না, আর রিসেন্ট সময়টা পিকে আছে। অ্যাটলিস্ট এই সময় যেন আইসিইউ সাপোর্টটা একটু এক্সটেন্ড করা যায়। চিকিৎসকরা জানান, রংপুর আর খুলনা বিভাগের সরকারি হাসপাতালগুলোতে শিশুদের পর্যাপ্ত আইসিইউ সুবিধা না থাকায় অতিরিক্ত চাপ বেড়েছে রামেক হাসপাতালে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, জেনেদা সব জায়গা থেকে বাচ্চারা আসছে। আর সবাই মিলে এখানে আসলে তো যা হয়। আজকে সকালে 3টা বাচ্চা ভালো হয়ে গেছে, ওয়ার্ডে পাঠানো হয়েছে, একটা বাচ্চা মারা গেছে। তাহলে 4টা বেড ফাঁকা হয়েছে, 4টা বাচ্চা ঢুকতে পারছে, আর বাকি আরও প্রায় 48টা বাচ্চা ছিল আজকে সিরিয়ালে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত চাপের কারণে আইসিইউ এর সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় বিশেষায়িত শিশু হাসপাতালের তাগিদ দিচ্ছেন তারা। রাজশাহীতে কিন্তু একটি শিশু হাসপাতাল অবকাঠামোগত উন্নত হয়ে পড়ে আছে, সেটি যদি খুব দ্রুত চালু করা যায়, সেক্ষেত্রে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউর উপরে চাপটা কমবে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। স্বাধীনতার 55 বছরেও সঠিক তালিকা না করায় দেশে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়েছে। 71-এর চেতনা বিক্রি করে গুম খুনের সংস্কৃতি বাড়ানো হয়েছে, এই মন্তব্য করেছেন প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এফডিসির এক ছায়া সংসদে ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুনভাবে আমরা মনে করি। 55 পেরিয়ে 56 বছরে পা দিয়েছে বাংলাদেশ। স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এফডিসিতে ছিল ডিবেট ফর ডেমোক্রেসির এক ছায়া সংসদ। এই জাতি কখনোই ভুলতে পারবে না তারা কিভাবে এই জাতির উপর অত্যাচার চালিয়ে গেছে। শুধুমাত্র চেতনার দলীয়করণের মাধ্যমেই তারা কিন্তু শুধু এইগুলো চালায়নি, তারা ঘণ্টাব্যাপী হয় বিতর্ক। উঠে আসে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করে কিভাবে গেল 15 বছর বাংলাদেশের স্বৈরতন্ত্র, গুম, খুন ও বিরোধী মত দমন সহ মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। আমরা কি সামাজিক সুবিচার ন্যায় মুক্তিযুদ্ধকে দলীয়করণের মাধ্যমে ক্ষমতাকে পাকাপোক্ত করতে অতীতে অপপ্রয়াস চালানো হয়েছে বলে দাবি করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। তোলেন সঠিক মুক্তিযোদ্ধা তালিকার দাবি। যে 14 লক্ষ সরকারি চাকরিজীবীর মধ্যে 90,527 জন মুক্তিযুদ্ধ কোটায় তারা চাকরি করছে, তার মধ্যে 8,000-এরও বেশি ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে তারা চাকরিতে এখনো পর্যন্ত বহাল রয়েছে। গুম, খুন, হত্যা এবং আয়নাগর সৃষ্টির মাধ্যমে মুক্তিযুদ্ধকে বিভাজনের মাধ্যমে মানুষের মধ্যে তকমা লাগিয়ে যে সঙ্গে থাকলে সঙ্গী, সঙ্গে না থাকলে জঙ্গি, সঙ্গে থাকলে মুক্তিযোদ্ধা, সঙ্গে না থাকলে মুক্তিযোদ্ধা নয়, সঙ্গে থাকলে মুক্তিযোদ্ধার পক্ষে সপক্ষের শক্তি, সঙ্গে না থাকলে মুক্তিযোদ্ধার বিপক্ষের শক্তি, এই যে বয়ানগুলো, সেই বয়ানগুলোকে কিন্তু এখন খণ্ডন করবার জন্য, প্রতিহত করবার জন্য এখন তরুণ প্রজন্ম জেগে উঠেছে। এ সময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেন, অতীতে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে ক্ষমতাকে কুক্ষিগত করা হয়েছিল, যার কারণে বিগত শাসনামলে ব্যাপক হারে গুম খুন বেড়েছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। কুক্ষিগত ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য যত অপকৌশল আছে, বাংলাদেশকে একটা ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে, সম্পদ পাচার হয়ে যারা তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা আছেন, তালিকার বাইরে অনেক মুক্তিযোদ্ধা আছেন, আমরা সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে যেন সম্মানটা দিই এবং একটা প্রকৃত ইতিহাস আমরা প্রণয়ন করি। এখনো অনেকে জীবিত আছেন, এখনো সম্ভব। বৈষম্যহীন, সাম্য, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে সরকারের প্রতি আহ্বান জানান ছায়া সংসদের বক্তারা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 1 মাস পূর্ণ হলো মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির। কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই ফ্রন্টে ফ্রন্টে চলছে হামলা পাল্টা হামলা। সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় আহত হয়েছে 12 সেনা, ক্ষতিগ্রস্ত কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফট। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানের টার্গেট হয়েছে ইরানের পরমাণু স্থাপনা, ইস্পাত কারখানা ও পানি গবেষণা কেন্দ্র। উত্তপ্ত লেবাননও। দক্ষিণাঞ্চলীয় সীমান্তে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে 24 ঘণ্টায় 82 দফায় অভিযান চালিয়েছে হিজবুল্লাহ।
ধ্বংস করেছে দুটি মার্কাভা ট্যাঙ্ক। ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়েছে ইরান। মূল টার্গেট তেল আবিব ও পূর্বাঞ্চল। আঘাত এনেছে ক্লাস্টার মিসাইলও। রাজধানীর জনবহুল এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছে একজন, আহত আরও 4 জন। ক্ষতিগ্রস্ত একাধিক আবাসিক ভবন, দোকানপাট, রাস্তাঘাট। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে জোরদার হামলা চালিয়েছে ইরান। আহত কমপক্ষে 12 মার্কিন সেনা, এদের মধ্যে 2 জনের অবস্থায় আশঙ্কাজনক। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফট। এই নিয়ে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে 3 শতাধিক মার্কিন সেনা আহত হয়েছে, নিহত 13 সেনা। ইরানের ছোড়া মিসাইলে আক্রান্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাতও। আবুধাবিতে আহত হয়েছে 5 ভারতীয়। বাহরাইনে দফায় দফায় বাজতে শোনা যায় সতর্কতা সাইরেন। মিসাইলের আঘাতে আগুন ধরে যায় 2টি স্থাপনায়। ইরানি অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 2টি পরমাণু স্থাপনা ও একাধিক ইস্পাত কারখানার পর বড় ধরনের হামলার শিকার তেহরানের খন্দাব পানি গবেষণা কেন্দ্র। জানজানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছে 5 জন, আহত 7 জন। শনিবার ভোরে হামলা হয়েছে তেহরান বিশ্ববিদ্যালয়ে। কারাজ, ইস্ফাহান, সিরাজ ও কেরমানশাহ অঞ্চলেও দফায় দফায় বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। লেবাননে চলছে ইসরায়েল হিজবুল্লাহ ব্যাপক লড়াই। তেল আবিবের হামলায় প্রাণ হারিয়েছে এক লেবানিজ, আহত 4 জন। বৈরুতের উপর দিয়ে যাওয়া ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে সারফেস টু এয়ার মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির তৎপরতায় পিছু হটেছে লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের কয়েকটি দল। তেল আবিবের 2টি মার্কাভা ট্যাঙ্কও ধ্বংস করেছে হিজবুল্লাহ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরান যুদ্ধে প্রথমবারের মতো যোগ দিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি। দক্ষিণ ইসরায়েলের বীরশেবা ও আশপাশের এলাকাগুলোয় বেজে ওঠে সাইরেন। বিদ্রোহী গোষ্ঠীটি ব্যালিস্টিক মিসাইল ছুড়লে সতর্ক করা হয় বাসিন্দাদের। যদিও হুতিদের ছোড়া মিসাইলটি ভূপাতিতের দাবি করেছে ইসরায়েল। এই হামলার মাধ্যমে ইরানের পক্ষ হয়ে প্রথমবারের মতো মার্কিন ইসরায়েল যৌথ বাহিনীর বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থানের জানান দিল হুতি বিদ্রোহীরা। 2025 সালে ইসরায়েল হামাস যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলের উপর হামলা বন্ধ রেখেছিল সশস্ত্র গোষ্ঠীটি। ইরানের সাথে চলমান যুদ্ধে শত শত কোটি ডলার ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে দেশটির ইতিহাসে অন্যতম ব্যয়বহুল অভিযান হতে যাচ্ছে এটি। এরই মধ্যে বেশ কিছু যুদ্ধবিমান, ড্রোন হারানোর পাশাপাশি হামলার শিকার একাধিক মার্কিন রাডার। রণক্ষেত্রেই এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ প্রায় $3 বিলিয়ন। গত ডিসেম্বর থেকে 19 মার্চ পর্যন্ত তাদের অপারেশন এপিক ফিউরিকে কেন্দ্র করে মোট ব্যয় আনুমানিক $23 বিলিয়ন বেশি। ইরান যুদ্ধ শুরুর একদিন পর কুয়েতের আকাশে ভূপাতিত হয় 3টি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল। পেন্টাগন দাবি করে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী ভুল করে ঘটিয়েছে ঘটনা। তবে কারণ যেটাই হোক, এতে ক্ষতির শিকার যুক্তরাষ্ট্রই। কুয়েতে 3টি যুদ্ধবিমান হারানোর পর ইরাকের আকাশে মুখোমুখি সংঘর্ষ হয় 2টি KC-135 রিফুয়েলিং বিমানের। সৌদি আরবে ইরানের মিসাইল ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একই মডেলের আরও 5টি আকাশযান। IRGCর হামলার শিকার হয়েছে একটি F-35 যুদ্ধবিমানও। উল্লেখযোগ্য সংখ্যক MQ-9 রিপার ড্রোনও হারিয়েছে দেশটি। কৌশলী ইরান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করতে ব্যাপক হামলা চালিয়েছে রাডার সিস্টেমে। কাতার ও জর্ডানে 2টি রাডার ধ্বংসও করেছে তারা। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিট সদর দপ্তরে হামলায় 2টি স্যাটেলাইট কমিউনিকেশন টার্মিনাল এবং বেশ কয়েকটি বড় ভবন ধ্বংস হয়েছে। অগ্নিকাণ্ডের জেরে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বিশ্বের সবচেয়ে বড় রণতরী USS জেরাল্ড আর ফোর্ড, যেটিকে বর্তমানে গ্রিসে নোঙর করা হয়েছে। বলা হচ্ছে মার্চের প্রথম 3 সপ্তাহেই রণক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রায় $3 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। এ তো গেল কেবল রণক্ষেত্রে ক্ষয়ক্ষতির হিসাব। অপারেশন এপিক ফিউরির জন্য গত ডিসেম্বর থেকে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন। ইরানে 9,000-এর বেশি স্থাপনাতে হামলা চালাতে কারিগরি অর্থ খরচ হয়েছে তাদের। যুদ্ধকালীন বিশেষ ভাতাসহ অন্যান্য ব্যয় হিসাব করলে যুদ্ধের 19 মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রের আনুমানিক খরচ $23 বিলিয়ন বেশি।
সেনাদের মূল বেতন, প্রশিক্ষণ ব্যয়, সামরিক সরঞ্জামের ক্রয় মূল্য সহ অন্যান্য নিয়মিত ব্যয় এই হিসাবে রাখা হয়নি। বলা হচ্ছে স্বল্পমেয়াদী যুদ্ধের হিসাবে এটি মধ্যপ্রাচ্যে মার্কিন ইতিহাসের অন্যতম ব্যয়বহুল অভিযান। যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে দেশটির অর্থনীতিতে চাপ আরও বাড়বে বলে মত বিশ্লেষকদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।